আসসালামু আলাইকুম। সেট অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠার উদাহরণ 1 থেকে আজকে শুরু করব। উদাহরণ 1-এর পূর্বের আলোচনা কিন্তু আমি পূর্ববর্তী দুটি ভিডিওতে করে ফেলেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের দুটি ভিডিও ভালো করে দেখে আসো, তাহলে তোমাদের এই ম্যাথটি বুঝতে খুবই সহজ হবে। বিশেষ করে গুণিতক এবং গুণনীয়ক বিষয় নিয়ে আমি 2 নম্বর ভিডিওতে খুব ভালোভাবে কথা বলেছি। তোমরা ভিডিওটা যদি একটু দেখে আসো তাহলে ম্যাথগুলো বুঝতে তোমাদের অনেক সহজ হবে। তো চলো আমরা 1 নম্বর ম্যাথটি সলিউশন করে ফেলি। এখানে তোমাদের 1 নম্বর ম্যাথে বলা হচ্ছে সেট এ ইজ ইকুয়াল টু 0, 3, 6, 9, 12, 15কে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এই সেটটি একটি তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে, তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদেরকে একটি কন্ডিশন বা শর্ত খুঁজে বের করতে হবে। দেখতে হবে যে আমরা যে সেট গঠন পদ্ধতিতে সেটটিকে প্রকাশ করব সেখানে কি শর্ত আরোপ করলে এই সদস্যগুলো এই সেট গঠন পদ্ধতিতে যে সেটটি হবে সেখানে থাকে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটি এলিমেন্ট হচ্ছে 3-এর গুণিতক। এখন গুণিতক বিষয়টা কি সেটা কিন্তু আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। 0 হচ্ছে 3-এর গুণিতক, আবার 3 নিজেই 3-এর গুণিতক, আবার 3 2 6 সেটাও 3-এর গুণিতক, আবার 3কে যদি 3 দ্বারা গুণ করি 9 সেটাও কি 3-এর গুণিতক, 3 4 3 into 4 12 সেটাও 3-এর গুণিতক, আবার 15 সেটাও কি 3-এর গুণিতক। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান 3-এর গুণিতক এবং তা 0 অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা ছোট। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি, তোমরা জানো সেট গঠন পদ্ধতিতে প্রথমেই একটি ভেরিয়েবল বা চলক লিখতে হয়। আমরা ধরে নিলাম সেই চলকটি হচ্ছে এক্স, তারপর লিখবো সাজডেট। এখন এক্স হচ্ছে যে কোনো মান কিন্তু সে ধারণ করতে পারে, তবে আমাকে যেহেতু এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে এখানে আমাকে আরো কিছু শর্ত জুড়ে দিতে হবে যাতে এই সেটের ভিতরে এই এলিমেন্টগুলাই থাকে। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক কিন্তু ইনফিনিটিভ, অসীম সংখ্যক 3-এর গুণিতক রয়েছে। 3কে যদি আমি 6 দ্বারা গুণ করি 3 6 18 সেটাও কিন্তু 3-এর গুণিতক। 3কে যদি 7 দ্বারা গুণ করি 3 7 21 সেটাও কিন্তু হচ্ছে কি 3-এর গুণিতক। কিন্তু এখানে তো সকল গুণিতক নেই, এখানে নির্দিষ্ট সংখ্যক গুণিতক রয়েছে। তাহলে এতটুক দ্বারাও কিন্তু আমার এই সেটটাকে কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে না। তাহলে আমাকে আরেকটি শর্ত এখানে প্রদান করতে হবে। প্রশ্নে প্রদত্ত গুণিতকগুলো যেহেতু 0 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট, তাহলে এখানে আমি আরেকটি শর্ত দিয়ে দিলাম, সেটি হচ্ছে এক্স এর মান হবে 0-র চেয়ে বড় অথবা সমান এবং 15-র চেয়ে কি অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে এ সেটকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, সেই সেটের সদস্য হবে এক্স। এক্স একটা ভেরিয়েবল, সে বিভিন্ন মান ধারণ করতে পারে, তবে কোন মানগুলো হবে, যেগুলো হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক এবং কি এই শর্তগুলোকেও সে ফুলফিল করতে হবে। 3-এর গুণিতকগুলোর মধ্যে যেগুলো 0 অপেক্ষা বড় অথবা সমান হবে এবং 15 অপেক্ষা ছোট অথবা সমান হবে সেগুলোই হবে কি এক্স এর মান হবে। তাহলে আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব পৃষ্ঠা 7-এ। পৃষ্ঠা 7-এ তোমাদের উদাহরণ 2-এ রয়েছে একটি ম্যাথ রয়েছে, সেটি হচ্ছে এ সমান এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা কমা এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 25কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ বলা হচ্ছে এ সেটের সদস্য হবে এক্স, কোন এক্স গুলো হবে, যে এক্স গুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো, যে এক্স এর ভ্যালুগুলো এখানে বসানোর ফলে আনসারটা কি হবে 25 অপেক্ষা ছোট অথবা সমান হবে। এই বিষয়টি যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদেরকে এই চার্টটি সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো চলো আমরা এই চার্টটি একটু ভালো করে বুঝে নিই। আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে কোনগুলো স্বাভাবিক সংখ্যা, কোনগুলো পূর্ণ সংখ্যা, কোনগুলো বাস্তব সংখ্যা, কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। তো প্রথমেই আমরা জেনে নেই পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তোমরা ইচ্ছা করলে সংজ্ঞাটি তোমাদের বইয়ের সাইটে লিখে রাখতে পারো। তাহলে আমি আবার বলছি, শূন্য সহ সকল
ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে সংখ্যাটাকে কি হইতে হবে? অবশ্যই অখণ্ড হইতে হবে। অখণ্ড বলতে দশমিক আসা যাবে না। তাহলে এখানে শূন্য সহ যেহেতু বলা হচ্ছে তাহলে শূন্য হবে, তারপর 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আবার -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো? আমরা পূর্ণ সংখ্যা বলবো। আর পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হবে? জেড দ্বারা প্রকাশ করা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই বিষয়টি আশা করি তোমরা অলরেডি বুঝে গিয়েছ। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো। তাহলে এখানে কি হতে পারে? শূন্য থেকে বড় অখণ্ড পূর্ণ সংখ্যা কি হতে পারে? 1, 2, 3, 4, আরো অনেক সংখ্যা কিন্তু এখানে হতে পারে, অর্থাৎ ইনফিনিটিভ সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা একই, সেম, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো হতে পারে? 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেখানে ন্যাচারালের প্রথম অক্ষর হচ্ছে এন, এই কারণে স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা যত প্রকার সংখ্যা নিয়ে আলোচনা করছি সেই সংখ্যাগুলো আসলে বাস্তব সংখ্যা থেকে এসেছে, অর্থাৎ সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার পার্ট বা অংশ। তাহলে 1, 2, 3, 4 এগুলো বাস্তব সংখ্যা। তারপর 1.5, 1.6, 0, এক কথায় যত ধরনের সংখ্যা আছে সবগুলোই কি হবে? সবগুলোই বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার, আর রিয়েলের প্রথম অক্ষর হচ্ছে আর, যার কারণে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা বলতে বুঝবো শূন্য অপেক্ষা বড় যত বাস্তব সংখ্যা রয়েছে সবগুলোই হবে কি? ধনাত্মক বাস্তব সংখ্যা। যেরকম সেটা 0.5 হতে পারে, 0.1 হতে পারে, সেটা 1 হতে পারে, সেটা 2 হতে পারে, সেটা 5/2 হতে পারে, অর্থাৎ ধনাত্মক হতে হবে। ধনাত্মক বাস্তব সংখ্যাকে আর প্লাস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আর লিখে উপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব। মূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলি, যেখানে কিউ কি হতে পারবে না? কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ নিচেরটা শূন্য হতে পারবে না। তাহলে আমরা মূলদ সংখ্যার কয়েকটি উদাহরণ দেখি। যেমন আমরা 1কে একটি মূলদ সংখ্যা বলতে পারি, কারণ 1কে আমরা লিখতে পারি 1/1। তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব হয়েছে, অর্থাৎ একটি লব থাকবে আর একটি হর থাকবে। তারপর হচ্ছে আমরা 2.5কে বাস্তব সংখ্যা বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি, কারণ 2.5কে আমরা লিখতে পারি 5/2, অর্থাৎ 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 2.5 পাবো। তারপর 4, অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যা যেগুলো রয়েছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা সবগুলোই হচ্ছে কি? বাস্তব মূলদ সংখ্যা। 4কে লিখতে পারি 4/1, অর্থাৎ p/q ফরম্যাটে কিন্তু প্রকাশ করতে পারছি। p/q ফরম্যাট বলতে একটি লব থাকবে আর একটি হর থাকবে, তবে শর্ত হচ্ছে হরটি কি হতে পারবে না? হরটি 0 হতে পারবে না। আর মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ধনাত্মক মূলদ সংখ্যা বলতে মূলদ সংখ্যাগুলোর মধ্যে যেগুলো হচ্ছে ধনাত্মক হবে সেগুলো হচ্ছে কি? ধনাত্মক মূলদ সংখ্যা। যেরকম আমি যদি এখানে মূলদ সংখ্যার কথা চিন্তা করি, -2.5, এটিও কিন্তু একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে আমি লিখতে পারি -5/2, অর্থাৎ p/q আকারে কিন্তু আমি প্রকাশ করতে পেরেছি। তাহলে -2.5 একটি মূলদ সংখ্যা, কিন্তু সেটি কিন্তু ধনাত্মক মূলদ সংখ্যা নয়, সেটি হচ্ছে কি? একটি ঋণাত্মক মূলদ সংখ্যা। ধনাত্মক মূলদ সংখ্যার সেটকে কিউ প্লাস দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছ। চলো আমরা আবার আমাদের অঙ্কে ফিরে যাই। এই অঙ্কটিতে বলা হচ্ছে এ সমান এ সেটের সদস্য কি হবে? এর সেটের সদস্য হবে এক্স। এক্স একটি ভেরিয়েবল, তবে কোন এক্স এর মান কি হবে? এক্স এর মান হতে পারবে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো হবে? যেখানে যে পূর্ণ সংখ্যাগুলো এই এক্স এর জায়গায় বসালে সেটা 25 অপেক্ষা কি হবে? ছোট অথবা সমান হবে। তো চলো আমরা সেই পূর্ণ সংখ্যাগুলো খুঁজে বের করি।
তোমরা জানো জিরো একটি পূর্ণ সংখ্যা, তাহলে x সমান আমরা জিরো বিবেচনা করলাম, তাহলে x সমান জিরো হলে এই জিরোটা এখানে বসাচ্ছি, তাহলে জিরো স্কোয়ার সেটা কি হবে, সেটাও জিরোই হবে। তাহলে জিরো অবশ্যই কি 25 অপেক্ষা ছোট অথবা সমান, তাহলে এ সেটের একটি সদস্য পেয়ে গেলাম জিরো। আমরা প্রথমে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো খুঁজে বের করব, তারপর হচ্ছে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো খুঁজে বের করব। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো খুঁজে বের করার জন্য আমরা 1 থেকে শুরু করে সামনের মানগুলো আমরা একে একে করে বসিয়ে টেস্ট করব। যে পর্যন্ত এই শর্তকে ফুলফিল করবে সেই আনসারগুলোকে, সেই সংখ্যাগুলো কিন্তু আমরা এই সেটের সদস্য হিসেবে নিতে পারবো। তাহলে x সমান আমরা 1 বিবেচনা করলাম, তাহলে এখানে যদি বসাই 1 স্কোয়ার সমান 1, তাহলে 1 অবশ্যই কি 25 অপেক্ষা ছোট, তাহলে এই মানটিও কি নেওয়া যাবে। x সমান 2 যদি চিন্তা করি, তাহলে 2 স্কোয়ার সমান 4, সেটিও 25 অপেক্ষা ছোট। x সমান 3 চিন্তা করলে এখানে যদি বসাই 3 স্কোয়ার সমান 9, তাহলে 9ও কি 25 অপেক্ষা ছোট। x সমান 4 বিবেচনা করা হলে 4 স্কোয়ার সমান 16, তাহলে সেটাও কি 25 অপেক্ষা ছোট। x সমান 5 চিন্তা করলে 5 স্কোয়ার সমান 25, সেটি কি 25 অপেক্ষা ছোট অথবা সমান। এখানে বলা হচ্ছিল যে ওই সংখ্যাগুলোই আনসার হবে, ওই পূর্ণ সংখ্যাগুলোই হবে এই সেটের সদস্য, যেটা কি 25 অপেক্ষা ছোট অথবা কি হবে, সমান হবে। তবে এটা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু সমান হয়েছে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 25 ইকুয়াল 25, তাহলে এই অ্যান্সারটাও কি নেওয়া যাবে। কিন্তু এখানে লক্ষ্য করো x সমান যদি 6 বসাই, তাহলে 6 স্কোয়ার সমান 36, যেটা 25 অপেক্ষা বড়। তাহলে কিন্তু আমাদের আর এই শর্ত কি সেটা কিন্তু আর এই শর্তকে ফুলফিল করে নাই। তাহলে আমরা এই আনসারটা কিন্তু 6 কিন্তু নিতে পারবো না। যেহেতু 6 নিতে পারতেছি না, আমরা 7 নিতে পারবো না, কারণ 7 বসালে তো এটা আরো বড় হয়ে যাবে। 7 স্কোয়ার সমান 49, 8 বসালে কত হবে 64 হয়ে যাবে। তাহলে সামনের দিকে যত পূর্ণ সংখ্যা রয়েছে এই একটিও কি হবে না, এই সেটের সদস্য হবে না। তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো পেয়ে গেলাম, কি পেলাম 0 1 2 3 4 5। এখন আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো বের করব। ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো বের করার জন্য আমরা -1 থেকে শুরু করব। তাহলে x সমান যদি -1 বিবেচনা করা হয়, তাহলে এখানে যদি মানটা বসাই x এর জায়গায় -1 হোল স্কোয়ার সমান 1, তাহলে 1 আমরা লিখতে পারি 1 হচ্ছে 25 অপেক্ষা ছোট অথবা সমান। -2 বসালেও সেম, -3 -4 -5 বসালে সেটা হচ্ছে 25, সেটা 25 অপেক্ষা কি সমান। এখানে নিচে এই টানটা হচ্ছে সমান বোঝাই, যে 25 অপেক্ষা ছোট অথবা সমান। আর x সমান যদি -6 বসাই, তাহলে -6 হোল স্কোয়ার সমান 36, যেটা 25 অপেক্ষা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে -6 আমি নিতে পারবো না। তদ্রুপভাবে -7 -8 এগুলো যদি এখানে বসানো হয়, তাহলে ওই আনসারগুলোও কি নেওয়া যাবে না। তাহলে বাকিগুলো আর করার প্রয়োজন নেই। তাহলে তালিকা পদ্ধতিতে সেটের সদস্যগুলো হবে 0 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5, অর্থাৎ যে সদস্যগুলো আমাদের যে প্রশ্নে যে শর্ত দেওয়া ছিল সেই শর্তকে ফুলফিল করেছে, সেই সদস্যগুলোই কিন্তু এখানে আনসার হয়েছে। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছ। তোমাদের একক কাজের 1-এর ক নম্বর ম্যাথটিতে দেওয়া আছে a সমান -28 -21 -14 -7 7 14 21 28 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদেরকে অর্থাৎ এই যে সংখ্যাগুলোকে রয়েছে সেগুলোকে একটি শর্তের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করো, এখানে এ সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু 7-এর গুণিতক, এবং প্রত্যেকটি এলিমেন্টকে কিন্তু 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 দ্বারা ভাগ করা যাবে। যদি -14কে 7 দ্বারা ভাগ করো, তাহলে আনসার হবে কত, -2 হবে। এরকমভাবে প্রত্যেকটি এলিমেন্টকে কিন্তু 7 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমি সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি a সমান x সাজেট, অর্থাৎ এ সেটের সদস্য হবে x, যেখানে x হচ্ছে একটি ভেরিয়েবল। তাহলে আমরা জানি ভেরিয়েবলের মান যে কোনো সংখ্যা হতে পারে, তবে আমাদেরকে এই সংখ্যাগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে পরবর্তীতে আরো শর্ত দিতে হবে। পরবর্তীতে আমরা লিখতে পারি 7-এর গুণিতক, কারণ আমরা জানি এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 7-এর গুণিতক। তাহলে 7-এর গুণিতক তো অনেক সংখ্যা রয়েছে, এগুলোর বাইরেও কিন্তু 7-এর গুণিতক রয়েছে, তবে এই সংখ্যাগুলো হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এখন 7-এর গুণিতক এবং 7 দ্বারা বিভাজ্য, কিন্তু এই সংখ্যাগুলোর বাইরেও আরো অনেক সংখ্যা রয়েছে। তাহলে আমাদেরকে আরো একটি শর্ত দিতে হবে।
পরবর্তী শর্তটি আমরা এটি দিতে পারি এবং -28 অপেক্ষা এক্স এর ভ্যালু বড় অথবা সমান হবে এবং +28 অপেক্ষা ছোট অথবা সমান হবে। এখানে তোমাদের একটি বিষয় একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে, সেটা হচ্ছে এখানে তোমাদের কাছে মনে হতে পারে যে 7 দ্বারা বিভাজ্য এই কথাটি না দিলেও হতো। এই কথাটি না দিলে আসলে এটার আনসারটা কি দাঁড়ায় সেটা আমরা একটু বের করি। মনে করো 7 দ্বারা বিভাজ্য কথাটি যদি আমি না দিই এখানে, তাহলে এটাকে আমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে এ সেটের সদস্য এক্স এবং সেগুলা কি 7 এর গুণিতক। তাহলে 7 এর গুণিতক আমরা লিখতে পারি 0 কি 7 এর গুণিতক, তারপর হচ্ছে 7 7 এর গুণিতক, 7 থেকে 7 7 দুগুণে 14 সেটাও 7 এর গুণিতক, তারপর 3 7 21 সেটা 7 এর গুণিতক, 4 7 28 সেটা 7 এর গুণিতক। আবার হচ্ছে সেটা কি হবে -28 অপেক্ষা ছোট অথবা সমান হবে। তাহলে পরবর্তীগুলো আমি আর নিতে পারতেছি না। মাইনাসের গুলো যদি নেই -7 -14 -21 -28, অর্থাৎ এখানে যদি আমি 7 দ্বারা বিভাজ্য কথাটি যদি না দিই তাহলে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নে লক্ষ্য করো, প্রশ্নে কিন্তু 0 বাদে বাকি সবগুলো ছিল, কিন্তু এখানে কিন্তু শূন্যও চলে আসছে। তাহলে শূন্যকে রিমুভ করার জন্য এখানে 7 দ্বারা বিভাজ্য কথাটি তোমাদেরকে উল্লেখ করতে হবে, কারণ শূন্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 7 দ্বারা বিভাজ্য কথাটি উল্লেখ করলে কিন্তু শূন্য কি হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। আশা করি তোমাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। পরবর্তীতে তোমাদের খ নম্বর ম্যাথটি একটু লক্ষ্য করো, b সমান 0 1 1 2 3 5 8। এখানে আসলে তোমাদের বই একটু ভুল রয়েছে, 0 1 এর পরবর্তীতে আরেকটি এখানে 1 হবে। তাহলে এটার আসলে একটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব, অন্যথায় এটিকে প্রকাশ করা সম্ভব নয়। এটি একটি মিস্টেক রয়েছে। এই সংখ্যাগুলো হচ্ছে একটি ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজ বলতে আমরা কি বুঝবো? যে কোনো দুটি সংখ্যা যদি যোগ করি তাহলে যদি পরবর্তী সংখ্যা আমরা পাই কোনো সিরিজে, সেটাকে বলা হয় ফিবোনাক্কি সিরিজ। তাহলে এখানে যে কোনো দুটি সংখ্যা তোমরা যোগ করো, পরবর্তী সংখ্যা কিন্তু পেয়ে যাবে। 1 আর 1 যোগ করো 2 পাবে, 2 আর 3 যোগ করো 5 পাবে, 5 আর 3 যোগ করো 8 পাবে। তাহলে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি b = x such that x ফিবোনাক্কি সংখ্যা, অর্থাৎ b সেটের সদস্য হবে x। কোন x গুলো হবে? যেগুলো হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ। তোমাদের 2 ক তে রয়েছে d সমান x such that x, 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট, অর্থাৎ এটি আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এই সেটের সদস্য হবে কে? x হবে। কোন x গুলো হবে? যেগুলো হচ্ছে 5 এর গুণিতক এবং কি সেগুলো 30 এর চেয়ে অবশ্যই কি হতে হবে? ছোট হতে হবে। তো চলো আমরা সেই সংখ্যাগুলোকে খুঁজে বের করি। তোমরা সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যার গুণিতক শূন্য, যে কোনো সংখ্যার গুণিতক হবে। তাহলে 5 এর গুণিতক কি আমরা লিখতে পারি? 0, অর্থাৎ 5 কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে আমরা 0 পাবো। পরবর্তীতে আমরা ধনাত্মক গুণিতকগুলো বের করব এবং সবশেষে আমরা ঋণাত্মক গুণিতকগুলো এখন ধনাত্মক গুণিতকগুলো খুঁজে বের করার জন্য আমরা 5 কে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করে যাব। তাহলে 5 কে প্রথমে 1 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি, 3 দ্বারা গুণ করেছি। 1 দ্বারা গুণ করলে 5, 2 দ্বারা গুণ করলে 10, 15, 20, 25 এগুলো আমরা পেয়েছি। এই সবগুলোই কি? এই সবগুলোই হচ্ছে গুণিতক। আর এখানে 5 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি সেটা 30, যেটা আসলে নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে আমাকে বলা হচ্ছে যে গুণিতকগুলো কি হতে হবে? গুণিতকগুলো 30 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 5 কে যদি পরবর্তীতে 7 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 35 হয়ে যাচ্ছে। তাহলে সম্মুখ দিকে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। তাহলে ধনাত্মক গুণিতকগুলো কি পেলাম? 5, 10, 15, 20, 25। এখন আমরা ঋণাত্মক গুণিতকগুলো খুঁজে বের করি। ঋণাত্মক গুণিতকগুলো খুঁজে বের করার জন্য আমরা 5 কে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এখানে 5 কে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 5 এর গুণিতকগুলো আমরা এখানে বের করেছি। লক্ষ্য করো, -5, -10, -15, -20, -25, -13, -35, -35 সবগুলোই হচ্ছে 30 অপেক্ষা কি ছোট। আমরা জানি 30 হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, আর এখানে যত সংখ্যা বের হচ্ছে সবগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা অবশ্যই ধনাত্মক সংখ্যা অপেক্ষা ছোট হবে। তাহলে আমি যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা আমরা 5 কে গুণ করি না কেন, আমরা কি পাবো? আমরা হচ্ছে অবশ্যই 30 অপেক্ষা ছোট গুণিতক আমরা পাবো। তাহলে এখানে আমরা যদি -8, -9, -10 এরকম এই সংখ্যাগুলো দ্বারা 5 কে গুণ করি তাহলে আমরা কি পাবো? 30 অপেক্ষা ছোট সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা ডট ডট দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে ঋণাত্মক যে গুণিতকগুলো রয়েছে
30 অপেক্ষা ছোট, সেটা ইনফিনিটিভ অসীম সংখ্যক রয়েছে, সবগুলো তো আমাদের পক্ষে বের করা সম্ভব নয়। তার কারণে আমরা এখানে কি দিয়ে দিব, এখানে আমরা ডট ডট দিয়ে দিব। তালিকা পদ্ধতিতে সেট ডি সমান, এখানে আমরা পেয়েছিলাম গুণিতকগুলো হচ্ছে 0, 5, 10, 15, 20, 25। ঋণাত্মক গুণিতকগুলো আমরা এগুলো পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি 0, 5, 10, 15, 20, 25, -5, -10, -15, -20, ডট ডট ডট। এখানে ডট ডট দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ ঋণাত্মক যে গুণিতকগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনফিনিটি অসীম সংখ্যক রয়েছে, সবগুলো কিন্তু লেখা সম্ভব নয়। তাহলে এখানে ডট ডটের অর্থ হচ্ছে বাকি গুণিতকগুলো এখানে রয়েছে। আশা করি তোমাদেরকে আমি ম্যাথটি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। খ নম্বরে হচ্ছে f সমান x such that x 30 এর গুণনীয়ক, অর্থাৎ f সেটের সদস্য হবে x, যে x এর মধ্যে কোন x গুলো হবে, যেগুলো হচ্ছে কি 30 এর গুণনীয়ক। এখন গুণনীয়ক কেমনে বের করব? গুণনীয়ক হচ্ছে, যেহেতু 30 এর গুণনীয়ক বের করতে বলছে, 30 সংখ্যাটিকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলেই ভাগশেষ শূন্য হবে সেগুলোই হবে কি 30 এর গুণনীয়ক হবে। তাহলে 30 এর গুণনীয়কগুলো আমরা লিখতে পারি 1, 2, 3, 5, 6, 10, 15, 13, অর্থাৎ 1 দ্বারা 30কে যদি ভাগ করি তাহলে কত হবে, ভাগশেষ শূন্য হবে। 2 দ্বারা 30কে ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে, 6 দ্বারা ভাগ করা যাবে। এই কারণে এগুলো কি হবে, সবগুলোই হবে 30 এর গুণনীয়ক। এখানে কিন্তু আমি 7 লিখি নাই, কারণ 30কে 7 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, ভাগ করলে ভাগশেষ থাকে। দেখো 30কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 4 × 7 28, ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ কিন্তু 2 হয়ে যাচ্ছে, যার কারণে 7 কি হতে পারে না, 7 30 এর গুণনীয়ক হতে পারে না। এখানে আরেকটি টেকনিক তোমাদেরকে বলে দেই, যে সংখ্যাটির গুণনীয়ক তোমাদেরকে বের করতে বলবে, যদি 30 এর গুণনীয়ক বের করতে বলে তাহলে তোমরা 15 পর্যন্ত ভাগ করে দেখবি, যেগুলা তারা 30কে ভাগ করা যায় সেগুলো গুণনীয়ক হবে। 15 পরে কিন্তু আর তোমাদের টেস্ট করার প্রয়োজন নেই, তোমরা সরাসরি 30 লিখে দিবি। যেরকম পরীক্ষায় বড় সংখ্যা দিতে পারে, হয়তো 100 দিতে পারে, তাহলে 100 যদি দেয় তাহলে তোমরা কি 50 পর্যন্ত দেখবি ভাগ করে 100কে। 50 পর্যন্ত যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেগুলো তো হবেই গুণনীয়ক। 50-এর পরে কি হবে, 50-এর পরে সরাসরি 100 হবে। আশা করি তোমাদেরকে বিষয়টি, তাহলে তালিকা পদ্ধতিতে সেট ডি হলো এটি হচ্ছে আমাদের আনসার। গ নম্বরে বলা হয়েছে জি সমান এক্স সাচ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 17, অর্থাৎ জি সেটের সদস্য হবে এক্স। এক্স এর মধ্যে কোন এক্স গুলো হবে, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, সে যে কোনো সংখ্যা ধারণ করতে পারে, তবে কোনগুলো হবে, যেগুলো হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তো অসীম সংখ্যক রয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে যেগুলো এখানে বসানোর ফলে, এই এক্স এর স্থলে বসানোর ফলে সেটি 17 অপেক্ষা কি হবে, ছোট হবে। তাহলে এই ম্যাথটি করার জন্য আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 1 থেকে এখানে বসিয়ে টেস্ট করব, যে পর্যন্ত হচ্ছে এই শর্ত ফুলফিল করবে সেগুলোই আনসার হবে, পরবর্তীগুলো আর আনসার হবে না। এখানে আমরা x = 1 বসিয়েছি, তাহলে 1 যদি এখানে বসাই, 1 স্কোয়ার = 1, সেটি হচ্ছে 17 অপেক্ষা ছোট। তদ্রূপভাবে 2, 3, 4 বসানোর পরে সেটি 17 অপেক্ষা ছোট হয়েছে, কিন্তু এখানে আমরা যদি 5 বসাই তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে 25, যেটি 17 অপেক্ষা কি বড়, যেটা এই শর্তকে কিন্তু ফুলফিল করে নাই, তাহলে 5 কি হবে না, এই সেটের সদস্য হতে পারবে না। অনুরূপভাবে যদি আমরা 6, 7, 8, 9, 10 এগুলো নিয়ে ট্রাই করি, সেগুলোও কি হবে না, সেটের সদস্য হবে না। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে তো এখানে কাজ করার প্রয়োজন নেই, কারণ প্রশ্নতে বলাই আছে এক্স এর মান কি হবে, সেটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা একটি বিষয় লক্ষ্য করবে যে শূন্য কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, শূন্যকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্যকে ধনাত্মক সংখ্যাও নয়, আবার কি ঋণাত্মক সংখ্যাও নয়, শূন্যকে বলা হয় অঋণাত্মক সংখ্যা, যার কারণে এক্স = 0 কিন্তু এখানে নেওয়া যাবে না। সুতরাং তালিকা পদ্ধতিতে সেট জি সমান 1, 2, 3, 4। গ নম্বর ম্যাথটি হচ্ছে h = x such that x² + 3x + 2 = 0, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই সেটের সদস্য হবে এক্স। কোন এক্স গুলো হবে, যে এক্স গুলো এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বাম পক্ষে বসালে আনসারটা কি হবে, আনসারটা 0 হবে। এখন আমরা এই এক্স গুলো কিভাবে খুঁজে বের করব, তাহলে আমাদেরকে এই সমীকরণটি অবশ্যই কি করতে হবে, আমাদেরকে সলিউশন করতে হবে। তোমরা সমীকরণটি দেখেই বুঝে গিয়েছো যে এটিকে আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x² + 2x + x + 2 =
0। আর মিডল ফ্যাক্টরের নিয়মটা হচ্ছে এখানে লাস্টে যেটা থাকবে আর এক্স স্কোয়ারের সহগ যা থাকবে সে দুইটাকে গুণ করতে হবে। তো 2 আর 1 যদি গুণ করি তাহলে হচ্ছে কত, 2 হলো। তাহলে এই 2কে কিন্তু আমি ভেঙে লিখবো, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো, তাহলে 2 দ্বারাই ভাগ করতে পারি। 2 একে 2, তাহলে আমি লিখতে পারি 2x প্লাস এক্স, 2x প্লাস এক্স, 3x। এখান থেকে এক্স কমন নেওয়া হয়েছে, যার কারণে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্স পাচ্ছি, আর 2x-কে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2। আবার এখান থেকে এই দুটি থেকে 1 কমন নেওয়া হয়েছে, যার কারণে এখানে আসলে কোনো কিছুই কমন নাই। কোনো কিছু কমন যদি না থাকে তাহলে তোমরা 1 কমন নিবে। তাহলে এখানে এক্সকে 1 দ্বারা ভাগ করলে এক্স, আর 2কে যদি 1 দ্বারা ভাগ করি এখানে হচ্ছে 2। আবার এই দুই জায়গায় এক্স প্লাস 2 রয়েছে, তাহলে এখানে এক্স প্লাস 2 কমন নিলাম। এক্স প্লাস 2 কমন নেওয়ার অর্থ হচ্ছে এই পুরোটুকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ, এই পুরোটুকে হচ্ছে এক্স প্লাস 2 দ্বারা ভাগ, তাহলে এখানে পেলাম এক্স প্লাস 1। তাহলে এখানে লক্ষ্য করো দুটি সংখ্যার গুণফল হচ্ছে 0। দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে ন্যূনতম একটি সংখ্যাকে 0 হইতে হবে। তোমরা এরকম কোনো সংখ্যা কিন্তু খুঁজে পাবে না যে দুটি সংখ্যার গুণফল 0 অথচ দুটি সংখ্যার মধ্যে একটিও 0 নয়, এরকম সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস 2 সমান 0 অথবা এক্স প্লাস 1 সমান। এখন এখান থেকে আমরা পাবো এক্স সমান -2, এখান থেকে পাবো এক্স সমান -1। তাহলে এই যে আমাদের সমীকরণটি ছিল সেই সমীকরণটি আমরা সমাধান করলাম। সমাধান করে এক্স এর দুটি মান পেলাম, একটি হচ্ছে -2 আর একটি হচ্ছে -1। তোমরা এখানে বসিয়ে দেখতে পারো, এক্স এর মান যদি এখানে -2 বসানো হয় এই সমীকরণে অবশ্যই বাম পক্ষ শূন্য হবে, -1 বসালেও কি হবে, বাম পক্ষ শূন্য হবে। তাহলে এই সেটের সদস্য হবে -2, -1। সুতরাং তালিকা পদ্ধতিতে এইচ ইকুয়াল টু -2, -1। আশা করি আমি এই পর্যন্ত তোমাদেরকে যতগুলো ম্যাথ করিয়েছি সবগুলো ম্যাথ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। ধন্যবাদ সবাইকে।